গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলি। সামনেই ফুড এসআই এক্সাম। প্রতি এক্সামের জন্য পিওকিউর গুরুত্ব সর্বাধিক। আজকে আমরা 2019 সালের ফুড এসআই এর সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, অক্সিজেন। উপরিউক্ত অপশনগুলোর মধ্যে রাইট অ্যান্সার হবে আর্গন। আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস। আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ আর্গনের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। আর্গনের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তাই আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর্গন ছাড়াই বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলি হলো হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন ইত্যাদি ইত্যাদি। এখানে যদি আমরা নাইট্রোজেন সম্পর্কে কিছু জেনে নিই, নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। নাইট্রোজেন একটা ডায়াটমিক মলিকিউল। নাইট্রোজেনের পরমাণুগুলি 3টি বা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। জলীয় বাষ্প অর্থাৎ জল, H2O। জলের গ্যাসীয় অবস্থায় হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প বা জলের অণুগুলো মিডিলে অক্সিজেন ও দু সাইডে 2টি হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অক্সিজেনকে আমরা O2 বলে থাকি। অক্সিজেন একটি ডায়াটমিক মলিকিউল। অক্সিজেনের পরমাণু দুটো পরস্পরের সঙ্গে ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। পরের কোশ্চেন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব দ্বারা নির্গত হয়। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ ও ডি। তেলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো এ, ডি, ই, কে। অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই ভিটামিনগুলো তেলে দ্রবণীয় এবং জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি ও ভিটামিন সি। উপরোক্ত অপশনগুলিতে আমরা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং ভিটামিন এ ও ডি দেখতে পাচ্ছি। যেহেতু মানুষের প্রস্রাবে অধিক পরিমাণে জল থাকে, সেহেতু ভিটামিন বি ও ভিটামিন সি মানুষের পেচ্ছাপ দ্বারা নির্গত হয়, কারণ এগুলি জলে দ্রবীভূত। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন এ হবে না, কারণ ভিটামিন এ হচ্ছে তেলে দ্রবণীয়। ভিটামিন ডি হবে না, ভিটামিন ডিও তেলে দ্রবণীয়, এরা জলে অদ্রবণীয়। আর এখানে ভিটামিন এ ও ডি যেহেতু আছে, সেহেতু এটা হবে না। কারেক্ট আনসার ভিটামিন সি, কারণ ভিটামিন সি জলে দ্রবণীয়। ভিটামিন বিও যদি অপশানে থাকতো তবে বি হতো, আর বি ও সি থাকলে বি ও সি হতো। এছাড়া আমরা ভিটামিন এ সম্পর্কে আর কয়েকটি পয়েন্ট জেনে নিলে, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ এর জন্য রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর জন্য রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর প্রধান উৎসগুলি হলো হলুদ শাকসবজি,
হলুদ শাকসবজি যেমন পাকা পেঁপে, গাজর ইত্যাদি। ভিটামিন ডি এর জন্য রোগ হয় রিকেট। ভিটামিন ডি এর জন্য যে রোগটা হয় সেটার নাম হচ্ছে রিকেট। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যালোক। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর প্রধান উৎস হলো কমলা লেবু বা যে কোনো ধরনের লেবু। আর এর অভাবে আমাদের যে রোগটি হয় সেটার নাম হচ্ছে স্কারভি। ভিটামিন এ ডি অলরেডি আমরা বলে দিয়েছি। ওকে, পরের কোশ্চেন, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? বাজরা, ভুট্টা, জোয়ার, গম। এখানে অ্যান্সার হয়ে যাবে বাজরা। বাজরাতে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে ভুট্টো, জোয়ার ও গমের মধ্যে। বাজরাতে ক্যালসিয়ামের পরিমাণ 100 গ্রাম বাজরাতে প্রায় 38 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। 100 গ্রাম বাজরাতে প্রায় 38 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা আমাদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার 4%। অর্থাৎ আমাদের দেহে প্রতিদিন যতটা পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তার 4% 38 গ্রাম। এছাড়া বাজরাতে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম ইত্যাদি, যেমন হচ্ছে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম ইত্যাদি খনিজ পাওয়া যায় এবং ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। পরের কোশ্চেন, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ, অভিস্রাবণ, ইলেকট্রোফোরেসিস, ব্যাপন। কিডনির মাধ্যমে আমাদের দেহে উৎপন্ন বজ্র পদার্থগুলো বাইরে বার হয়ে যায়। তাই কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে বা ব্লাডে প্রচুর পরিমাণে দূষিত বজ্র পদার্থ জমা হতে থাকে। তখন দেহে উৎপন্ন দূষিত বজ্র পদার্থগুলি ডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে দেহ থেকে নির্গত করা হয়। এই ডায়ালাইসিস প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত প্রক্রিয়াটি হলো অভিস্রাবণ। অভিস্রবণে দ্রাবক অর্ধবেদ্য পর্দার মাধ্যমে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যেতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? অভিস্রবণ প্রক্রিয়াটি কি? অভিস্রবণ প্রক্রিয়াতে এক্সাক্ট কি হয়? দ্রাবক বা আমরা জল বলতে পারি, দ্রাবক অণুগুলি কি করে? অর্ধবেদ্য পর্দার মাধ্যমে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যেতে থাকে। যেমন আমরা অভিস্রবণের উদাহরণ আমরা দেখতে পাই কিশমিশ।
কিশমিশকে জলে দ্রবীভূত করলে কি হয়, এই কিশমিশের ভিতরে জল প্রবেশ করে এবং কিশমিশটি ফলে ওঠে। এখানে এক্সাক্ট অভিস্রবণ ঘটে। এই যে কিশমিশের বাইরের আবরণটা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে এবং কিশমিশের ভিতরে ডেনসিটি বেশি থাকে আর বাইরে ডেনসিটি কম থাকে। কম ডেনসিটি থেকে বেশি ডেনসিটির দিকে জল প্রবাহিত হয়, কম ডেনসিটি থেকে বেশি ডেনসিটি বা নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হয়। এই হচ্ছে আমাদের অভিস্রবণ প্রক্রিয়া। আর এখানে কার প্রবাহ হয়, এখানে দ্রাবকের প্রবাহ হয়। তারপরে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় এখানে দ্রাব্য অণুগুলি এটা উচ্চ ঘনত্ব থেকে কোথায় যাবে, নিম্ন ঘনত্বের দিকে যাবে। যেমন এর উদাহরণ আমরা বলতে পারি পারফিউম। কোনো ঘরের এক কোণাতে যদি আমরা পারফিউম দিয়ে দিই, তাহলে আমরা দেখবো আস্তে আস্তে পারফিউমটা পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ যখন আমরা এই একটা নির্দিষ্ট ঘরের কর্নারে পারফিউম দিয়েছিলাম, তখন ওখানে পারফিউমের ডেনসিটি হাই ছিল। তাহলে ডেনসিটি হাই থেকে আমরা দেখছি আস্তে আস্তে পুরো ঘরে ছড়িয়ে গেল, তাহলে হাই ডেনসিটি থেকে লো ডেনসিটির দিকে চলে গেল। এটা হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপনে আমরা কি দেখলাম, এখানে দ্রাব্য অণুগুলি অর্থাৎ শরবতের ক্ষেত্রে চিনি। দ্রাব্য অণুগুলি এটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। আর অভিস্রাবণে কি দেখলাম আমরা দেখলাম দ্রাবক অর্থাৎ শরবতের ক্ষেত্রে জল, এটা কোথায় যাবে, এরা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। পরের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি আলোচনা করো। 2G বর্ণালী বা 2G স্পেকট্রাম 30 থেকে 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। 3G বর্ণালী বা 3G স্পেকট্রাম 15 থেকে 20 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। 4G বর্ণালী বা 4G স্পেকট্রাম অন্তত 40 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। এটা তো আমাদের মুখস্থের ব্যাপার। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা অ্যান্সারই ঠিক আছে, প্রত্যেকটা অপশানই ঠিক আছে, অর্থাৎ সবগুলি। অর্থাৎ 2G কতটা ইউজ করে, 300 থেকে 200 কিলোহার্টজ। 3G 15 থেকে 20 মেগাহার্টজ। এটা কিলোহার্টজ আছে আর এটা মেগাহার্টজ আছে। আর 4G কি আছে, এটাও মেগাহার্টজ আছে। দেখো হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের একক। কম্পাঙ্ক সমান প্রপোর্শনাল টু, কম্পাঙ্ক আমরা নিউ দিয়ে লিখি, প্রপোর্শনাল টু 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দিয়ে লিখি। তাহলে কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে, কম্পাঙ্ক যত বড় হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। যেমন দেখো এখানে আমরা যদি কিলো বলি, কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। হ্যাঁ, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে এখানে যদি বলি, তাহলে এই যে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বা 200 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হার্জ হবে। এটা যদি বলি, এটা হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বা 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্জ। এটা যদি বলি আমরা, তাহলে এটা 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্জ। তাহলে আমরা দেখছি 2G, 3G, 4G এগুলোতে আস্তে আস্তে কি দেখছি, তরঙ্গ দৈর্ঘ্য ছোট ইউজ করা হচ্ছে এবং বেশি কম্পাঙ্কের ইউজ করা হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট ইউজ করা হচ্ছে এবং বেশি কম্পাঙ্কের তরঙ্গ ইউজ করা হচ্ছে। ওকে, আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আরও যারা ফুড এসআই, ডব্লিউবিপি, মিসলেনিয়াস এইরকম এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে। পরের কোশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতু রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। সবচেয়ে নমনীয় ধাতুটি হবে সোনা, কারণ সোনাকেই
একটি পাতলা পাত বা তারের আকারে পরিবর্তিত করা যায়, কারণ সোনাকে একটি পাতলা পাত বা তারের আকারে পরিবর্তিত করা যায়। সোনা সম্পর্কে যদি আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই, 1 গ্রাম সোনা থেকে আমরা প্রায় 2 কিমি দৈর্ঘ্যের তার তৈরি করতে পারবো। 2 কিমি দৈর্ঘ্যের তার তৈরি করতে পারবো। সোনা হচ্ছে একটি নিষ্ক্রিয় ধাতু। এছাড়া রূপোর যদি আমরা সংকেত জানি, সেটা হচ্ছে Ag। রূপোকে আমরা Ag তে হিসাবে লিখি। অ্যালুমিনিয়াম হচ্ছে Al, আর সোডিয়াম হচ্ছে আমাদের Na। সোডিয়ামকে আমরা চাকু দিয়ে কাটতে পারি। সোডিয়ামকে আমরা নাইফ দিয়ে কাটতে পারি বা চাকু দিয়ে কাটতে পারি। এটা হচ্ছে নরম ধাতু, এটা হচ্ছে একটা নরম ধাতু, আর এখানে হচ্ছে নমনীয়, মানে সহজেই ভেঙে যাবে না এরকম। নেক্সট কোশ্চেন, একটি পাতলা পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচাইতে দ্রুত পতিত হবে? তাহলে দেখো, যে কোনো জিনিসকে আমরা যদি ড্রপ করি তাহলে ওর সূত্রটা কি হয়? কোনো জিনিসকে আমরা ড্রপ করলে উপর থেকে যদি ছেড়ে দিই জাস্ট, তাহলে ওর সূত্র হয় v² = u² প্লাস 2gh। v² = u² প্লাস 2gh। যেহেতু আমরা উপর থেকে এই জিনিসটাকে জাস্ট ফেলে দিচ্ছি, তার জন্য প্রাথমিক বেগের 0 হয়ে গেল। তাহলে আমরা v = কি পেয়ে গেলাম? √2gh। এখানে v হচ্ছে অন্তিম বেগ, যে বেগ নিয়ে উপর থেকে নিচে পড়বে। u হচ্ছে প্রাথমিক বেগ। যদি আমি কোনো জিনিসকে উপর থেকে ছুড়ে দিতাম, তাহলে একটা বেগ নিয়ে যেহেতু ছুড়ে দিতাম, সেহেতু u একটা থাকতো, কিন্তু এখানে জাস্ট আমরা একটা জিনিসকে ড্রপ করে দিয়েছি, জাস্ট ছেড়ে দিয়েছি উপর থেকে, তাই এর কোনো প্রাথমিক বেগ থাকবে না। g হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে হচ্ছে পৃথিবীর জন্য যে আমরা অ্যাক্সেলারেশন বা যে ত্বরণ পাবো। আর h হচ্ছে যে উচ্চতা থেকে আমরা ফেলছি, যে উচ্চতা থেকে বস্তুগুলোকে ফেলছি। তো এখানে যদি আমরা দেখি, দেখো v = যে গতি নিয়ে পড়বে বস্তুগুলো, সেটা হচ্ছে 2। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। g হচ্ছে এখানে g হচ্ছে ধ্রুবক, g অলসো ধ্রুবক পৃথিবীর জন্য। আর h হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে সবাইকে ফেলছি, তার জন্য এটাও ধ্রুবক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে সমান ভি নিয়ে পড়বে, কারণ প্রত্যেকেরই সমান ভি আসছে। এখানে তো আমরা ভরের কোনো টার্ম দেখতে পাচ্ছি না, যে কাঠের ভর কম বা লোহার ভর বেশি বা পালকের ভর তার থেকে কম বলে ভেলোসিটি যে পরিবর্তন হবে, ওরকম কোনো ভর দেখতে পাচ্ছি না। এখানে যেগুলো আছে সবই ধ্রুবক। এখানে আমরা দেখতে পাচ্ছি v = √2gh, যেখানে 2g এবং h প্রত্যেকে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে v কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে v যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে প্রত্যেকে সমান দূরত্বতা নিয়ে পড়বে, তাহলে কার ভর বেশি কার ভর কম এরকম কিছু এসে যায় না। এবার রিয়েল লাইফে যখন আমরা দেখি একটা পালককে আর একটি ইস্পাতের বলকে বা একটি কাঠের বলকে যখন আমরা ফেলবো, তখন দেখবো আমরা ইস্পাতের বলটা আগে পড়ছে, তারপরে কাঠের বলটা, তারপরে পালকটা। এরকম হয় কারণ হচ্ছে যে ওটা শূন্য স্থান হয় না। এখানে যেমন বলছে শূন্য স্থান, হ্যাঁ ওটা শূন্য স্থান হয় না। আর শূন্য স্থান না হওয়ার ফলে ওখানে কি থাকে? বায়ু থাকে। আর একটা জিনিস যখন ওপর থেকে নিচে পড়ে, তখন কি বায়ু ওটাকে বাধা দেয়। হ্যাঁ, এবার যেটার ভর কম তাকে বেশি বাধা দিতে পারে, যার ভর বেশি তাকে কম বাধা দিতে পারে।
তাই ইস্পাতের বলটা আগে পড়ে যাবে, যেহেতু ওর ভর বেশি, ওকে কম বাধা দিতে পারবে। আর কাঠের বল তারপরে পড়বে, আর পালক সব শেষে পড়বে, যেহেতু ওকে সব থেকে বেশি বাধা দিবে। যেমন একটা পালককে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি হয়, ও আস্তে আস্তে বায়ুতে ভাসতে পড়বে, তাই বেশি টাইম লাগবে, আর ওর কি ভেলোসিটিও কম। পরের কোশ্চেন, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? এখানে উত্তর হয়ে যাবে ব্যাঙ ও সাপ। দেখো, ঠান্ডা রক্তের প্রাণী বা ঠান্ডা রক্তের প্রাণী বলতে আমরা বুঝি, বা এদের কি বলা হয়, পয়কুলোথার্ম বলা হয়, এদের পয়কুলোথার্ম বলা হয়। ঠান্ডা রক্তের প্রাণী হচ্ছে যারা পরিবেশের তাপমাত্রার সঙ্গে সঙ্গে নিজের দেহের তাপমাত্রাও চেঞ্জ করে নেয় বা চেঞ্জ হয়ে যায়, যাদের বডি টেম্পারেচার পরিবেশের তাপমাত্রার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, তাদের কি বলা হয়, পয়কুলোথার্ম বা ঠান্ডা রক্তের প্রাণী বা কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল বলা হয়। যেমন হচ্ছে ব্যাঙ ও সাপ, মানে মেনলি হচ্ছে সরীসৃপ, উভয় চর, এরা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী। কি বললাম, যে এরা পরিবেশের তাপমাত্রা চেঞ্জের সঙ্গে সঙ্গে নিজের দেহের তাপমাত্রাও চেঞ্জ করে ফেলে, মানে এরা তাপমাত্রা ধরে রাখতে পারে না, তার জন্য এদের ঠান্ডা রক্তের প্রাণী বলা হয়। আর এই কারণে আমরা দেখি ব্যাঙ শীতকালে শীত ঘুমে চলে যায়, ব্যাঙ কি হয়, শীতকালে শীত ঘুমে চলে যায়, তাই এদের কি বলা হয়, ঠান্ডা রক্তের প্রাণী। তাহলে ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত হচ্ছে সরীসৃপ আর উভয়চর। তারপরে আবার যদি আমরা দেখি পাখি আর বানর, এদেরকে বলা হয় হোমিওথার্ম, এদের কি বলা হয়, হোমিওথার্ম। এদের বলা হয় গরম রক্তের প্রাণী, এদের বলা হয় গরম রক্তের প্রাণী বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, গরম রক্তের প্রাণী বলা হয় এদের। কারণ কি, এরা পরিবেশের টেম্পারেচারের চেঞ্জের সঙ্গে সঙ্গে নিজেদের দেহের তাপমাত্রা চেঞ্জ হতে দেয় না। যেমন আমরা যদি দেখি যে আমাদের যখন খুব বেশি ঠান্ডা পড়ে, তখন আমরা কি কাঁপতে থাকি, আর কাঁপতে থাকার ফলে কি আমাদের দেহে তাপমাত্রা উৎপন্ন হয়, তাই আমাদের দেহের তাপমাত্রা মেনটেন থাকে। আমাদের দেহের তাপমাত্রা কত হয়, 98 পয়েন্ট সামথিং ফারেনহাইট বা 98 ফারেনহাইট তুমি বলতে পারো। অর্থাৎ আমরা বলতে পারি স্তন্যপায়ী এরা হচ্ছে গরম রক্তের প্রাণী বা হোমিওথার্মাস, বা এদের কি বলা হয়, হোমিওথার্মাস বলা হয় বা হোমিওথার্ম বলা হয়। এরা কি পরিবেশের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দেহের তাপমাত্রা চেঞ্জ করে না, এরা পরিবেশের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দেহের তাপমাত্রা চেঞ্জ করে না। যেমন আমি কি বলছিলাম, যখন খুব ঠান্ডা পড়ে তখন আমরা কি করি, কাঁপতে থাকি, আর কাঁপতে থাকার ফলে কি হয়, আমাদের দেহে তাপ উৎপন্ন হয়, ফলে আমাদের দেহে একটা কনস্ট্যান্ট তাপমাত্রা বজায় থাকে। আবার যখন খুব গরম পড়ে তখন আমরা কি ঘামতে থাকি, আর ঘামতে থাকার ফলে কি হয়, আমাদের দেহ থেকে যখন ঘামগুলো বাষ্পীত হয় তখন আমাদের দেহ থেকে তাপমাত্রা নেয়, আর তাপমাত্রা যদি আমাদের দেহ থেকে নেয় তাহলে কি আমাদের দেহের তাপমাত্রা কমে যাবে, তাহলে কি আবার ঠিক একই রকম কনস্ট্যান্ট তাপমাত্রা বজায় থাকবে, যেটা আমাদের দেহের তাপমাত্রা হয় 98 ফারেনহাইট। তাহলে আমরা দেখলাম হোমিওথার্ম কাদের বলো, পাখি ও বানর, বা এক কথা হচ্ছে স্তন্যপায়ী ও পক্ষী। হ্যাঁ, এবার স্তন্যপায়ীর মধ্যে এখানে আছে বানর আছে, তারপরে এখানে ইঁদুর আছে, এরা হচ্ছে স্তন্যপায়ী। পক্ষীর মধ্যে আছে এই যে পাখি, হ্যাঁ, এগুলো আছে। আর যদি তোমাকে বলা হয় যে ঠান্ডা রক্তের প্রাণীর মধ্যে কি কি বললাম, সরীসৃপ ও উভয়চর। সরীসৃপের মধ্যে এখানে সাপ আছে, এখানে গিরগিটি আছে, এরা হচ্ছে সরীসৃপ অর্থাৎ বুকে ভর দিয়ে চলে। আর উভয়চর বলতে এখানে ব্যাঙ আছে, এরা হচ্ছে কি ঠান্ডা রক্তের প্রাণী, বা এদেরকে হলো পয়কুলোথার্ম বলা হয়। কারণ এরা কি, এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়, এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। পরের কোশ্চেন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হচ্ছে ফিশন বা বিভাজন, ফিউশন বা সংযোজন, রাসায়নিক ভাঙন, আর মহাকর্ষীয় সংকোচন। এখানে হবে ফিউশন বা সংযোজন, উত্তর হয়ে যাবে ফিউশন বা সংযোজন। দুটি হালকা ভর সম্পন্ন হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম পরমাণু গঠন করে। এই প্রক্রিয়ার সময় ভর ত্রুটি হয়, আর এই ভর ত্রুটির ফলে কি হয়, শক্তি উৎপন্ন হয়। এখানে এক্সাক্ট ভর ত্রুটি থেকে আমরা এনার্জিটা পাই। দুটি হাইড্রোজেন পরমাণুর
টোটাল ভরের থেকে হিলিয়াম পরমাণুর ভর যতটা কমে যায় ওই ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এই ফিউশন বা সংযোজন সংগঠিত হওয়ার জন্য ইনিশিয়ালি প্রচুর তাপমাত্রার প্রয়োজন হয়, হাই টেম্পারেচারের প্রয়োজন হয়। এই রিয়াকশন শুরু হওয়ার জন্য হাই টেম্পারেচারের প্রয়োজন হয়। আর এটা আমরা কোথায় দেখতে পাই বললাম? এটা আমরা দেখতে পাই সূর্যে। এবার হচ্ছে ফিশন বা বিভাজন। এই ফিশন বা বিভাজনে কি হয়? একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াস তৈরি করে। আর এই ফিশন বা বিভাজন আমরা কোথায় দেখতে পাই? ফিশন বা বিভাজন আমরা দেখতে পাই পারমাণবিক বোমাতে। পারমাণবিক বোমাতে এই ফিশন বা বিভাজন আমরা দেখতে পাই। এই ফিশন বা বিভাজন আর ফিউশন বা সংযোজন দুটো জাস্ট অপোজিট প্রক্রিয়া। এই ফিশন বা বিভাজন বা ফিউশন বা সংযোজন দুটো অপোজিট প্রক্রিয়া। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে আমরা 2019 সালের ফুড এসআইয়ের সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি ভিডিওটা লাইক করে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।